নমস্কার। গল্প সফরে আপনাকে স্বাগত। শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মানুষ কুমির। গত পর্বে আপনার পরিচয় সন্দীপ এবং প্রফেসর সোমের সঙ্গে হয়েছে। জীববিজ্ঞানের অধ্যাপক প্রফেসর সোম সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপে দীর্ঘদিন ধরে গবেষণার কাজ করছেন। সেই কাজের সাহায্যের জন্যই তিনি সন্দীপকে ডেকে পাঠিয়েছেন। সন্দীপ তাই সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু সে অবাক হয় যে এত গভীর অরণ্যে সাপদ সংকুল স্থানে প্রফেসর কি এমন গবেষণা করছেন যা সবার কাছে অজানা। ধীরে ধীরে তার মনে সন্দেহ জাগতে শুরু করে। তারপর শুনতে থাকুন মানুষ কুমির দ্বিতীয় এবং শেষ পর্ব। এবং আরও বিভিন্ন স্বাদের গল্পের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। শুরু হচ্ছে মানুষ কুমির দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রফেসরের ডাকে ঘুম ভাঙার পর সন্দীপ দরজা খুলে বাইরে এসে দেখল প্রফেসর একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন। পরনে খাকি রঙের পোশাক, কাঁধে রাইফেল, পায়ে হাঁটু পর্যন্ত উঁচু রাবার শোলের জুতো। তার এক হাতে ঝুলছে ফুট তিনেক লম্বা শক্ত লোহার জালের একটা খাঁচা। সন্দীপ দরজা খোলার পর প্রফেসর বললেন, গুড মর্নিং সন্দীপ, ঘুম কেমন হলো? সন্দীপ তাকে গুড মর্নিং জানিয়ে বলল, গুড মর্নিং স্যার, ভালোই। প্রফেসর এরপরে বললেন, তাহলে এখন আমি আসি সন্দীপ। ভয়ের কোনো কারণ নেই, শুধু একটু সাবধানে থাকতে হবে, এই যা। আমার কাজ শেষ হয়ে গেলে আমি আগেও ফিরে আসতে পারি। সন্দীপ বলল, আচ্ছা। এই বলে প্রফেসর পা বাড়ালেন। সন্দীপও ঘরের বাইরে এসে দাঁড়ালো। তার ইচ্ছে ছিল নিচ পর্যন্ত এগিয়ে দেয়, কিন্তু প্রফেসর ঘাড় ফিরিয়ে বললেন, তোমাকে আর আমার সঙ্গে নিচে আসতে হবে না। সন্দীপ রেলিং ধরেই দাঁড়িয়ে রইল। প্রফেসর নিচের জমিটা পার হয়ে জালে ঘেরা জায়গাটার বাইরে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। প্রফেসর চলে যাওয়ার পরে পরে ফিরে এলো সন্দীপ। তারপর জানলাটা খুলে সেখানে দাঁড়ালো। ভোরের আলোয় খাঁড়ির জল চিকচিক করছে, বাতাসে দুলছে ওপারের জঙ্গল। দুটো বন মুরগি পোকা খুঁটে খুঁটে খাচ্ছে খাঁড়ির পারে। চারপাশে বেশ একটা শান্ত সুন্দর পরিবেশ। কিছুক্ষণ জানলায় দাঁড়িয়ে থাকার পর সন্দীপ মুখ হাত ধুয়ে কয়েকটা ফল খেল। তারপর ভাবতে লাগলো, একা সে দুদিন সময় কাটাবে কি করে। হঠাৎ নিজেকে তার গল্পে পড়া রবিনসন ক্রুশোর মতো মনে হলো। অচেনা নির্জন দ্বীপে তারই মতো একাকী সে। তারপর সন্দীপ ভাবলো পুরো বাড়িটা একবার ঘুরে দেখবে, কিন্তু সেটা কি ঠিক হবে? চৌকিতে প্রফেসরের রিভলভারটা রাখা ছিল। সেটা হাতে নিতেই মনের মধ্যে যেন একটা বাড়তি বল পেল সন্দীপ। রিভলভারটা নিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে খাঁড়ির দিকের বারান্দায় এসে দাঁড়ালো। এদিকে আসতে গেলে সন্দীপকে তার ঘরটাকে বেড় দিয়ে আসতে হয়। তার ঘরের দরজা বাদ দিয়ে অন্য তিনটি দরজাই খাঁড়ির দিকে মুখ করা। প্রফেসর বারান্দার অন্য প্রান্ত দিয়ে আসা যাওয়া করেন। বারান্দার কাঠের মেঝে কেমন যেন ভেজা ভেজা আর কাদা মাখা। সন্দীপের ঘরের জানলা থেকে একটু দূরে এদিকেও একটা ঢালু পাটাতন আছে বারান্দা থেকে নিচে নামার জন্য। তার ঘরের পাশেই ভাঁড়ার ঘরের দরজা বাইরে থেকে দুটো আড়াআড়ি কাঠের পাটাতনে পেরেক ঠুকে বন্ধ করা আছে। সন্দীপ হাঁটতে শুরু করলো বারান্দার অন্য প্রান্ত দিয়ে। ভাঁড়ার ঘরের পরেরটাই প্রফেসরের গবেষণাগার। দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সন্দীপ। দরজাটা শুধু ভেজানো আছে, তালা দেওয়া নেই। হয়তো এখানে চুরি যাওয়ার কোনো ভয় নেই বলেই। সন্দীপের হঠাৎ ইচ্ছে হলো ল্যাবরেটরির ভেতরটা ঢুকে দেখার, কিন্তু সে ভাবতে লাগলো প্রফেসরের অনুপস্থিতিতে
তার ল্যাবরেটরিতে ঢোকা উচিত হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত সে ইচ্ছে তাকে দমন করতে পারল না। দরজা ঠেলে ঢুকে পড়ল ঘরের ভেতর। একটা আষ্টে আর কোনো এক রাসায়নিকের বিচ্ছিরি গন্ধ মিলে মিশে ছড়িয়ে আছে সেখানে। লম্বা ঘরটার মধ্যে লম্বা লম্বা বেশ কয়েকটা কাঠের টেবিল, র্যাক রাখা আছে। সেগুলো নানা ধরনের শিশি, বোতল, টেস্ট টিউব ইত্যাদিতে ভর্তি। ঘরের দু প্রান্তে আরও দুটো দরজা আছে। সন্দীপ বুঝতে পারল তার একটা প্রফেসরের শোয়ার ঘর আর অন্যটা তার ভাড়ার ঘরে যাওয়ার জন্য। শোয়ার ঘরের দরজাটা সন্দীপ যেখানে দাঁড়িয়ে আছে তার খুব কাছেই। তার পাল্লা দুটো খোলা। ঘরে ঢোকার পর পায়ে পায়ে সন্দীপ এগিয়ে গেল সেই দরজার কাছে। তারপর উঁকি মারল ঘরে। ঘরের অন্য দরজা জানলা বন্ধ। শুধু দেওয়ালের মাথায় যে ঘুলঘুলির মতো ছিদ্র আছে তা দিয়ে কিছু আলো ঘরের ভেতরে ঢুকছে। আধো অন্ধকার খেলা করছে ঘরে। ভেজা স্যাঁতস্যাঁতে কাদা মাখা ঘর। কোনো আসবাব নেই। ঘরের এক কোণায় একটা কাঠের বেদি মতো জায়গায় ডাঁই করে রাখা আছে পচা পাতার রাশি। অবাক হয়ে গেল সন্দীপ। ওটাই তাহলে প্রফেসরের বিছানা। সত্যি ওকে কি কৃচ্ছ সাধন করতে হচ্ছে সাধনার জন্যে, মনে মনে ভাবল সন্দীপ। এছাড়া ঘরের এক কোণায় দেওয়ালের গায়ে ঝুলছে কিছু পোশাক। আর কিছুই নেই সে ঘরে। দরজা থেকে সরে গিয়ে এবার সে মুখ ফিরিয়ে ভালো করে তাকালো চারিদিকে। হঠাৎ তার চোখে পড়ল ঘরের কোণায় টেবিলের ওপর রাখা অ্যাকোরিয়ামের মধ্যে কি যেন একটা নাড়াচাড়া করছে। কি রয়েছে ওর ভেতরে আধো অন্ধকার জায়গাটায়? কৌতূহল নিয়ে সন্দীপ এগিয়ে গেল সেদিকে। আর তার সঙ্গে সঙ্গে অ্যাকোয়ারিয়ামের জলের মধ্যে শুরু হলো একটা আলোড়ন। সন্দীপ কাছে গিয়ে দাঁড়াবার কয়েক মুহূর্ত পর থামল ভেতরের প্রাণীটার দাপাদাপি। সন্দীপ দেখল অ্যাকোয়ারিয়ামের ভেতর থেকে তার দিকে তাকিয়ে আছে একটা কুমিরের বাচ্চা। কিছুক্ষণ তাকে দেখার পর সন্দীপ পা বাড়ালো ঘরের বাইরে যাওয়ার জন্য। ঠিক সেই সময় তার চোখে পড়ল পাশে টেবিলের উপর রাখা আছে চামড়ায় বাঁধানো একটা বড় খাতা, সঙ্গে একটা কলমও। সন্দীপ খুলে দেখল খুদে খুদে অক্ষরে লেখা। আধো অন্ধকার ঘরে ঠিক পড়া যাচ্ছে না। কি লেখা আছে খাতায়? প্রফেসরের অজ্ঞাতবাসের দিনলিপি। খাতাটা নিয়ে সন্দীপ গবেষণাগারের দরজার সামনের বারান্দায় এসে দাঁড়ালো। তারপর পাতা উল্টাতে শুরু করল। সন্দীপ বুঝতে পারল আসলে খাতাটা প্রফেসরের ল্যাবরেটরি নোটবুক। নানা ধরনের জটিল হিসেব, ডায়াগ্রাম ইত্যাদি লেখা আছে খাতার পাতায়। ইংরেজিতে কিছু লেখাও আছে খাতায়। সবই বিজ্ঞানের জটিল তত্ত্বগত বিষয়। সন্দীপ পড়েও তার মানে উদ্ধার করতে পারল না। খাতাটা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু একটা পাতায় হঠাৎ চোখ আটকে গেল। পাতার নিচের দিকে কি যেন লেখা আছে। সে দেখল সেখানে লেখা, ছেলেবেলায় কথামালা বইয়ে পড়া সেই মুনি আর ইঁদুরের গল্পর তাৎপর্য বুঝতে পারছি এতদিনে। গল্পের সেই মুনি আসলে বিজ্ঞানী ছিলেন। লেখাটা দেখে অবাক হয়ে গেল সন্দীপ। এই লেখার মানে কি? এরকম আরও কিছু লেখা আছে কিনা তা দেখার জন্য পরের পাতাগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলো। গোটা দশেক পাতা উল্টানোর পর সে একই ধরনের লেখা দেখল। প্রফেসর সেখানে লিখেছেন, এবার নিজের ওপর পরীক্ষা। একটাই শুধু ভয়, যদি ফিরতে না পারি। বিজ্ঞানের এই জয়যাত্রার কথা কে জানাবে বিশ্বকে? খাতাটার কোনো পাতাতেই কোনো সাল তারিখের উল্লেখ নেই। ফলে এই লেখাগুলো যে প্রফেসর কবে লিখেছেন তা বোঝার কোনো উপায় রইল না। এই ধরনের শেষ লেখা সন্দীপ যেটা দেখল সেটা একদম মোটা খাতাটার শেষের দিকে। দ্বিতীয় লেখার সঙ্গে দূরত্ব প্রায় 100 পাতা। তবে এই লেখাটা যে সন্দীপ এখানে আসার পর প্রফেসর লিখেছেন
তা বুঝতে কোনো অসুবিধা হলো না, কারণ তিনি লিখেছেন, সন্দীপ যে এখানে আসবে আমি জানতাম, কিন্তু আমি ওকে কিভাবে বলবো আমার কথা? ও বিজ্ঞানী নয়, বিজ্ঞানের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে রাজি হবে তো? তারপর আর কোনো লেখা নেই, পাতাগুলো একদম সাদা। খাতাটা বন্ধ করে দিল সন্দীপ। খাঁড়ির দিকে তাকালো সে। কখন যেন একপাল বুনো শূকর এসে হাজির হয়েছে খাঁড়ির পাড়ে। মাটি খুঁড়ছে তারা, মনে হয় কন্দমূলের লোভে। সেদিকে তাকিয়ে সন্দীপ ভাবতে লাগলো, এই লেখাগুলোর মানে কি? একটা ব্যাপার মনে হচ্ছে, প্রফেসরের লেখাগুলোর মধ্যে কোনো কিছুর যেন একটা প্রচ্ছন্ন ইঙ্গিত লুকিয়ে আছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকার পর সে আবার ল্যাবরেটরিতে ঢুকে খাতাটা ঠিক জায়গায় রেখে দিয়ে ল্যাবরেটরির দরজা আগের মতো বন্ধ করে নিজের ঘরের দিকে রওনা দিল। বিকেল পর্যন্ত ঘরেই কাটিয়ে দিল সন্দীপ। কিছুটা ঘুমিয়ে, কিছুটা সময় কাটালো বই পড়ে। সন্দীপের চোখে পড়েছে প্রফেসর তার ঘরের দরজার কাছে বারান্দার এক কোণে শুকনো কাঠ রেখে গিয়েছেন, কিন্তু দুপুরের রান্না না করে সে ফল খেয়েই কাটালো। বিকেলবেলা হাঁটবার জন্য বাইরে বেরিয়ে একটু নিচে নেমেছিল সে। তারপর আবার ঘরে ফিরে দরজা জানলা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে সঙ্গে আনা বইটা পড়তে বসে গেল। রাত 8টা নাগাদ বইটা বন্ধ করল সন্দীপ। কিছু খেতে তার ইচ্ছে করল না, শুধু জল খেয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল তার। অন্ধকার ঘর, কোথাও যেন শব্দ হচ্ছে, একটা মৃদু খসখস শব্দ। ঘরের মধ্যে কোনো প্রাণী ঢোকেনি তো? সন্দীপ মাথার কাছ থেকে রিভলভারটা হাতে নিল। তারপর বিছানায় শুয়ে শব্দের উৎস বোঝার চেষ্টা করতে লাগলো। মাঝে মাঝে শব্দটা শোনা যাচ্ছে, একটানা নয়। সন্দীপ বুঝতে পারল শব্দটা আসলে খাঁড়ির দিকের বারান্দা থেকে আসছে। কিসের শব্দ ওটা? রিভলভারটা হাতে নিয়ে চৌকি থেকে নিচে নেমে অন্ধকারের মধ্যে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো জানলার কাছে। শব্দটা এবার স্পষ্ট কানে আসতে লাগলো, যেন কোনো প্রাণী ঘষ্টে ঘষ্টে বারান্দায় চলে ফিরে বেড়াচ্ছে। তবে সম্ভবত সে বেশ ভারী। তার দেহের ভারে পুরনো কাঠের মেঝে থেকে মচ মচ শব্দ হচ্ছে। কিন্তু কি প্রাণী ওটা? প্রফেসর রাতে জানলা খুলতে বারণ করেছে। একটা কৌতূহল পেয়ে বসলো তাকে। সাবধানে জানলার পাল্লাটা ধীরে ধীরে ফাঁক করল। চাঁদের আলো এসে পড়েছে বারান্দায়। সেই আলোয় সন্দীপ স্পষ্ট দেখতে পেল বারান্দায় ঘুরে বেড়াচ্ছে এক অতিকায় কুমির। লেজটা মাঝে মাঝে সে এপাশে ওপাশে নাড়াচ্ছে। কাঠের মেঝে লেজের ঘষ্টানিতে খসখস শব্দ হচ্ছে। সন্দীপ দেখতে লাগলো। কুমিরটা একবার বারান্দার দিকে সন্দীপের চোখের আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে প্রফেসরের ঘরের দিকে। পরক্ষণেই আবার ফিরে আসছে, ঠিক যেন বারান্দায় পায়চারি করছে কুমিরটা। একসময় কুমিরটা এসে দাঁড়িয়ে পড়ল সন্দীপের জানলার একটু দূরে। তারপর সে বিরাট বড় একটা হাঁ করল। সন্দীপ চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেল তার ভয়ঙ্কর মুখগহ্বর, চোয়ালে সাজানো সারি সারি দাঁত। সঙ্গে সঙ্গে আতঙ্কও পেয়ে বসল সন্দীপকে। তার মনে হলো কয়েক হাত দূরে এই ভয়ঙ্কর চোয়াল যেন তারই অপেক্ষায় রয়েছে। কুমিরটা যদি এখন ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে কি হবে? এই ঘুণ ধরা কাঠের পাটাতনের দেওয়াল কি তাকে আটকাতে পারবে? রিভলভারটা শক্ত করে মুঠোর মধ্যে চেপে ধরল সন্দীপ। কুমিরটা বাইরে একইভাবে হাঁ করে আছে। ওকে আটকাতে হবে। নিশ্চয়ই ও সন্দীপের জন্যই খাঁড়ি থেকে ওপরে উঠে এসেছে, নইলে বারান্দায় কিসের প্রতীক্ষায় রয়েছে প্রাণীটা? সন্দীপ আস্তে আস্তে রিভলভার ধরা হাতটা উঠিয়ে আনলো জানলার পাল্লার ফাঁকে।
ঠিক সেই সময় খাঁড়ির পার থেকে একটা চিতল হরিণের ডাক শোনা গেল। ডাকটা শোনা মাত্র কুমিরটা জানলার দিক থেকে ঘাড় তুলে খাঁড়ির দিকে তাকালো। যেন এই সময়ের অপেক্ষাতেই ছিল সন্দীপ। একটু কাঁপা কাঁপা হাতে কুমিরটাকে লক্ষ্য করে সে চালিয়ে দিল গুলি। প্রচণ্ড শব্দ আর ধোঁয়ায় ভরে গেল জানলার চারপাশ। গুলিটা প্রাণীটার গায়ে লাগলো কিনা বুঝতে পারল না। গুলি চালানোর সঙ্গে সঙ্গে প্রাণীটা বারান্দা থেকে লাফিয়ে পড়ল নিচের জমিতে। তারপর বিদ্যুৎ গতিতে জমিটা পার হয়ে ঝাঁপ দিল খাঁড়ির জলে। চাঁদের আলোয় বেশ খানিকটা জল লাফিয়ে উঠল আকাশের দিকে। জানলার পাল্লাটা তারপর জোরে বন্ধ করে দিল সন্দীপ। এবার বুকের ধুকপুকুনি একটু কমলে একটা মোম জ্বালিয়ে চৌকিতে বসল সে। বসে বসে ভাবতে লাগলো, প্রাণীটা যদি আবার ফিরে আসে তাহলে কি হবে? তার লেজের এক আঘাতেই তো ভেঙে পড়তে পারে পুরনো দরজা জানলা, কাঠের দেওয়াল। কালকের রাতটাও তো একাই কাটাতে হবে। হঠাৎ মনে মনে প্রফেসরের উপর রাগ হলো সন্দীপের। কেন তিনি এরকম ভয়ঙ্কর জায়গায় তাকে একলা রেখে গেলেন? একটা রিভলভার দিয়ে কি সন্দীপ ঠেকাতে পারবে বাঘ বা কুমিরকে? কালকের দিন রাত যদি ভালোই ভালোই কেটে যায় তাহলে প্রফেসর ফিরে আসার পর সে তাকে লোকালয়ে পৌঁছে দিতে বলবে। কিন্তু কথাটা ভাববার পরই সন্দীপ আবার ভাবল, প্রফেসর কত কিছু করেছেন তার জন্য। তার তুচ্ছ জীবনের অনেকটাই তো প্রফেসরেরই দান। এই কি ভাবছে সে? তার জন্য একটু কষ্ট স্বীকার করতে পারবে না সন্দীপ? এই তো তার কর্তব্য। তার যত কষ্টই হোক, প্রফেসরের কাজ শেষ না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার কথা মুখে আনবে না। বাকি রাতটা চৌকিতে বসে এসব কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দিল সন্দীপ। এক সময় খাঁড়ির পার থেকে বুনো মোরগের ডাক ভেসে এলো। তারপর ধীরে ধীরে দেওয়ালের মাথার ওপরে ফোকর গলে আলো আসতে শুরু করলো। আবার জেগে উঠতে শুরু করেছে বাইরের পৃথিবী। তা দেখে কিছুটা নিশ্চিন্ত হয়ে রিভলভারটা নিয়ে শুয়ে পড়ল সন্দীপ। সন্দীপের যখন ঘুম ভাঙল সূর্য তখন প্রায় মাথার উপর উঠে গিয়েছে। বেশ কিছুক্ষণ বিছানায় বসে রাতের ঘটনার কথা চিন্তা করল সে। ঘটনাটা সত্যি না দুঃস্বপ্ন? ছঘরা রিভলভারটা পাশ থেকে তুলে নিয়ে সেটা খুলে ফেলল। তার একটা ঘর শূন্য। এরপরেই জানলার ঠিক নিচে গুলি চালাবার পর ছিটকে পড়া ফাঁকা কার্তুজের খোলটা চোখে পড়ল। ঘটনাটা স্বপ্ন নয় তাহলে? রিভলভারটা ঠিক করে নিয়ে সন্দীপ এরপর উঠে গিয়ে দাঁড়ালো জানলার ধারে। তারপর জানলাটা খুলল সে। ফাঁকা বারান্দা। সেই শূকরের দলটা আবার খাঁড়ির পারে এসেছে মাটি খুঁড়তে। কালকের সেই প্রাণীটা তাহলে কাছাকাছি কোথাও নেই। রিভলভারটা কোমরে গুঁজে নিল সে। জিনিসটাকে সবসময় কাছেই রাখতে হবে। ঘরের দরজা খুলল সন্দীপ। তারপর বারান্দায় জল নিয়ে বেরিয়ে মুখ হাত ধুয়ে নিল। কিছুক্ষণ পর সে খাঁড়ির দিকের বারান্দায় দাঁড়াবার পর শূকরের পালের দাঁতাল দলপতি বাতাসে সন্দীপের বিজাতীয় গন্ধ টের পেল। সে ঘাড় উঠিয়ে একবার বারান্দার দিকে তাকালো। তারপর হয়তো ভয়ের কিছু নেই বুঝতে পেরে আবার মাটি খুঁড়তে লাগলো। সন্দীপ তাকালো বারান্দার কাঠের মেঝের দিকে। মেঝেতে লম্বা লম্বা দাগ। কাল রাতে কুমিরটা চলে ফিরে বেড়ানোর স্পষ্ট চিহ্ন আঁকা হয়ে রয়েছে। হঠাৎ এক জায়গায় মেঝের ওপর কালচে রঙের কয়েক ফোঁটা কি যেন পড়ে রয়েছে দেখতে পেল সন্দীপ। জায়গাটার কাছে গিয়ে ঝুঁকে পড়ে মেঝের উপর পড়ে থাকা ফোঁটাগুলোকে দেখল সে। তারপর মনে হলো ওগুলো যেন জমাট বাঁধা রক্তের ফোঁটা। তবে একেবারে নিশ্চিত হতে পারল না এ ব্যাপারে। সোজা হয়ে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, এটা কি কুমিরের রক্ত? এখান দিয়েই তো লাফ দিয়ে নিচে নেমে পালিয়েছিল প্রাণীটা। তবে কি গুলিটা লেগেছিল কুমিরের গায়ে? একবার ভাবলো নিচে নেমে দেখে আসবে জমিতে এরকম কোনো ফোঁটা পড়ে আছে কিনা।
কিন্তু সাহসে কুলোল না তার। সে হাঁটতে শুরু করলো প্রফেসরের ল্যাবরেটরির দিকে। ল্যাবরেটরির দরজার সামনে এসে দাঁড়ালো। প্রফেসরের দরজার সামনের মেঝেতেও লম্বা লম্বা স্পষ্ট দাগ। তার আরও একবার ল্যাবরেটরির ভেতরটা ঘুরে দেখার ইচ্ছে হলো। দরজার পাল্লা দুটো ভালো করে খুলল সে। আলো ঢুকলো ঘরের ভেতর। কিন্তু এ কি, ঘরের মেঝেতেও তো আঁকা রয়েছে সেই দাগগুলো। তাহলে কুমিরটা ঘরে ঢুকেছিল নাকি? রিভলভারটা কোমর থেকে বের করে হাতে নিয়ে ঘরের ভেতর ঢুকলো সন্দীপ। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলো ঘরের ভেতর। হাঁটতে হাঁটতে একসময় সেই অ্যাকোরিয়ামের কাছে হাজির হলো সে। অ্যাকোরিয়ামের চোখ পড়তেই অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল সন্দীপ। আরে, কালকের সেই কুমিরের বাচ্চাটা গেল কোথায়? বদলে তার মধ্যে রাখা আছে একটা একই মাপের নিরীহ তার খেল। সে চোখ পিটপিট করছে আর তাকে দেখছে। তাহলে কি গতকাল ভুল দেখেছিল সে? হতে পারে, হয়তো এখানে এসে বেশ কয়েকবার কুমির দেখার জন্য তার হ্যালুসিনেশন বা দৃষ্টিবিভ্রম হয়েছে। নইলে কুমিরের বাচ্চা তো আর তার খেল হয়ে যেতে পারে না। কিছুক্ষণ সেখানে দাঁড়াবার পর সন্দীপ আবার ফিরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল সেই খাতাটা। একই জায়গায় রাখা আছে খাতাটা। তার মনে পড়ে গেল প্রফেসরের লেখাগুলোর কথা। প্রফেসর কি বলতে চেয়েছেন ওই লেখাগুলোর মধ্যে দিয়ে। ভাবতে ভাবতে সন্দীপ গিয়ে দাঁড়ালো ভাঁড়ার ঘরের দরজার সামনে। এই ঘরটা কাল তার দেখা হয়নি। ঘরের দরজার পাল্লা দুটো বন্ধ করাই আছে। সন্দীপ টেনে খুলে ফেলল পাল্লাটা। ঘরটা খুব বড় নয়, মাঝারি ধরনের। এর ওপাশেই সন্দীপের ঘর। ঘরের একপাশে দেওয়ালের কাছে মুখ বাঁধা কিছু বস্তা রাখা আছে, আর এক পাশে মেঝের ওপর রাখা আছে কিছু শিশি বোতল, আর রয়েছে একটা লম্বা টেবিল। তার উপর কিছুই নেই। ঘরটা একবার ভালো করে দেখার পর সে ঘরের দরজাটা আগের মতো বন্ধ করে দিয়ে পা বাড়ালো গবেষণাগারের বাইরে যাওয়ার জন্য। দুপাশে টেবিলের সারি। কয়েক পা হাঁটার পরই হঠাৎ যেন সন্দীপের একটা পা মেঝের মধ্যে ঢুকে গেল। পড়েই যাচ্ছিল সে, কিন্তু একটা টেবিলের পায়া ধরে কোনো রকমে সামলে নিল নিজেকে। পাটা টেনে মেঝে থেকে বের করে আনলো। প্রথমে সে ভাবল কাঠের পচা পাটাতন ভেঙে বোধহয় পা ঢুকে গিয়েছে তার। ভালো করে তাকালো জায়গাটার দিকে, আর তারপরেই মনে হলো ব্যাপারটা ঠিক সেরকম নয়। মেঝেতে যেন একটা ছিদ্র আছে, আর কয়েকটি আলগা কাঠের পাটাতন দিয়ে সেটা ঢাকা দেওয়া। কোনোভাবে তারই একটা পাটাতন সরে যাওয়ার ফলে পা ঢুকে গিয়েছিল সন্দীপের। জায়গাটায় বসে পড়ল। তারপর আলগা কাঠগুলো সরিয়ে ফেলতেই বেরিয়ে পড়ল একটা গোল ফোকর। অনায়াসেই একটা মানুষ গলে যেতে পারে। সন্দীপ সেই ফোকর দিয়ে নিচে তাকাতেই আরও একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। সেখান থেকেও একটা ঢালু পাটাতন নেমে গিয়েছে মাটির দিকে। অর্থাৎ ল্যাবরেটরি থেকে বাইরে আসা যাওয়ার এটা একটা রাস্তা। সন্দীপ এরপর কাঠের পাটাতনগুলো যথাস্থানে সাজিয়ে রেখে ল্যাবরেটরি ছেড়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালো। খাঁড়ির দিকে তাকালো সন্দীপ। সেই শূকরের দলটা কখন যেন অদৃশ্য হয়ে গিয়েছে। খাঁড়ির পাড় নিঝুম, কোনো জীবন্ত প্রাণীর চিহ্নই নেই সেখানে। কেমন যেন একটা থমথমে পরিবেশ চারপাশে। সন্দীপ অনেকক্ষণ ঘরের বাইরে রয়েছে। সে আর সেখানে দাঁড়িয়ে থাকা উচিত বলে মনে করল না। পা বাড়ালো নিজের ঘরে ফেরার জন্য। ঘরে ঢুকে দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে পড়ল সন্দীপ। শোয়ার পর কয়েকটা প্রশ্ন ঘিরে ধরল তাকে। নিচ থেকে বাড়ির ওপরে ওঠার জন্য সিঁড়ির বদলে ঢালু পাটাতনের ব্যবহার কেন? প্রফেসরের নোটবুকে লেখা কথাগুলোর অর্থ কি? প্রফেসর হঠাৎ কথামালার গল্পের প্রসঙ্গ উল্লেখ করেছেন কেন? বিজ্ঞানের স্বার্থে সন্দীপের নিজেকে কতখানি উৎসর্গ করতে হবে? প্রফেসরের লেখাগুলোর মধ্যে
কিসের যেন একটা ইঙ্গিত লুকিয়ে আছে, সেটা ধরেও ধরতে পারছে না সে। প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। তারপর ঘুম ভাঙল শেষ বিকেলে। শুয়ে শুয়ে জানলার দিকে তাকিয়ে সে বুঝতে পারল বাইরে সন্ধ্যা নামতে চলেছে। জানলাটা বন্ধ করে দিতে হবে এবার। আরও একটা রাত আসছে। কুমিরটা যদি আজ রাতেও আবার ফিরে আসে। উঠে বসল সন্দীপ। মনে সাহস রাখতে হবে। জানলাটা বন্ধ করার জন্য চৌকি ছেড়ে নিচে নামতে গেল। ঠিক সেই সময় শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে। সন্দীপ, কান খাড়া করল সন্দীপ। সন্দীপ, হ্যাঁ, সন্দীপ, এই তো প্রফেসরের গলা। সন্দীপ, তিনি আজই ফিরে এসেছেন তাহলে। সন্দীপ। চৌকি থেকে নেমে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এলো। দেখতে পেল প্রফেসর নিচের জমিটায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন। তাকে দেখতে পেয়েই মুহূর্তের মধ্যে সব আতঙ্ক মুছে গেল সন্দীপের মন থেকে। সে ছুটে নিচে নেমে গিয়ে দাঁড়ালো প্রফেসরের সামনে। প্রফেসরের পোশাক ধুলো কাদা মাখা, মাথার চুল উস্কো খুস্কো, চোখে মুখে পরিশ্রম আর ক্লান্তির ছাপ যথেষ্ট ফুটে উঠেছে। সন্দীপ তার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আপনার কাজ হয়েছে প্রফেসর? প্রফেসর মুখে কোনো উত্তর দিলেন না, শুধু আঙুল দেখালেন পাশে নামিয়ে রাখা খাঁচাটার দিকে। খাঁচাটার ওপর একটা চটের কাপড় জড়ানো আছে। প্রফেসরের কথা শুনে সন্দীপ খাঁচাটার ওপর ঝুঁকে পড়ে চটের কাপড়টা একটু সরালো। দেখতে পেল তার ভেতর গুটিসুটি মেরে বসে আছে বিড়ালের চেয়ে একটু বড় একটা প্রাণী। বাঘের বাচ্চা। সন্দীপ তাকে জিজ্ঞাসা করল, বাঘিনীকে কি সত্যিই মেরে ফেললেন আপনি? প্রফেসর নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও জবাব দিলেন, না, মারতে পারিনি। গুলি খেয়ে পালিয়ে গিয়েছে আহত প্রাণীটা। সন্দীপ প্রফেসরকে বলল, জানেন, কাল রাতে একটা কুমির খাঁড়ি থেকে বারান্দায় উঠে এসেছিল। আমি গুলি করে তাড়িয়েছি প্রাণীটাকে। সন্দীপের মনে হলো তার কথা শুনে হঠাৎ যেন জ্বলে উঠল প্রফেসরের চোখ। তিনি সন্দীপকে কিছু একটা বলতে গিয়েও যেন নিজেকে নিমেষে সংযত করে নিলেন। তারপর তিনি একটু রুক্ষ স্বরে বললেন, আমার ওপর দিয়ে ধকল গিয়েছে, খাঁচাটা নিয়ে ওপরে চলো। সন্দীপ খাঁচাটা মাটি থেকে তুলে নিয়ে ওপরে যাওয়ার জন্য হাঁটতে শুরু করল। তার সঙ্গে সঙ্গে প্রফেসরও। সন্দীপের মনে হলো প্রফেসর যেন একটু খুঁড়িয়ে হাঁটছেন। কাঠের পাটাতন বেয়ে ওপরে ওঠার সময় উহ, একটা যন্ত্রণাসূচক শব্দ বের হলো তার মুখ থেকে। ওপরে ওঠার পর প্রফেসর সন্দীপকে বললেন, খাঁচাটা তোমার ঘরেই থাকবে, একে অন্য ঘরে রাখার মতো পরিবেশ নেই। তারপর তিনি বললেন, রিভলভারটা এবার আমায় দাও, আমি এসে গিয়েছি, ওটা আর তোমার কোনো দরকার হবে না। রিভলভারটা চৌকির ওপরে রেখেই ঘর থেকে প্রফেসরের ডাক শুনে বাইরে বেরিয়েছিল সে। প্রফেসরের কথা শুনে সন্দীপ ঘরে ঢুকে খাঁচাটা মেঝের ওপর নামিয়ে রাখল। তারপর রিভলভারটা চৌকি থেকে তুলে নিয়ে ঘরের বাইরে এসে প্রফেসরের হাতে দিল। জিনিসটা তিনি হাতে নেওয়ার পর সন্দীপকে বললেন, ভালো করে দরজা জানলা বন্ধ করে দাও, আর খাঁচার ওপর থেকে কাপড়টা সরিয়ে দিও, অনেকক্ষণ ঢাকা আছে প্রাণীটা। এই বলে প্রফেসর সন্দীপের দিকে পেছন ফিরে দাঁড়ালেন নিজের ঘরে যাওয়ার জন্য। ঠিক তখনই সন্দীপের চোখে পড়ল প্রফেসরের শরীরের পেছনের অংশে পায়ের ওপরের কিছুটা অংশ রক্তে ভিজে আছে। তাহলে কি কোনোভাবে আহত হয়েছেন প্রফেসর? কিন্তু কিভাবে? প্রফেসর এগিয়ে গেলেন বারান্দা ধরে, আর সন্দীপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার পর সে প্রথমে টেবিলের কাছে গিয়ে একটা মোমবাতি জ্বালালো। তারপর জানলাটা বন্ধ করে খাঁচাটাকে সরিয়ে নিয়ে গিয়ে ঘরের এক কোণায় রাখল। চটের আবরণটা খাঁচার ওপর থেকে সরিয়ে নিল সন্দীপ। প্রাণীটা তাকালো তার দিকে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। কি সুন্দর দেখতে বাচ্চাটাকে। সন্দীপের একবার ইচ্ছে হলো খাঁচার ফাঁকে হাত দিয়ে প্রাণীটাকে ছোঁয়ে, কিন্তু তার সাহসে কুলোল না। বাচ্চা হলেও সে বাঘের বাচ্চা তো,
এই প্রাণীটাই বড় হলে শাসন করবে সারা জঙ্গল। সন্দীপ খাঁচাটার কাছ থেকে সরে এসে চৌকির ওপর বসল। তারপর তাকিয়ে রইল বাচ্চাটার দিকে। রাত 8টা নাগাদ প্রফেসরের ডাক শুনে দরজা খুলল সন্দীপ। ঘরে ঢুকলেন প্রফেসর। পোশাক পাল্টে এসেছেন তিনি। সন্দীপ দেখল প্রফেসরের ডান হাতে ধরা আছে অদ্ভুত দেখতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ। সন্দীপের দিকে তাকিয়ে তিনি বললেন, কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? সন্দীপ উত্তর দিল, না, ঘুমোইনি। প্রফেসর তাকালেন খাঁচাটার দিকে। সন্দীপ দেখল বাচ্চাটা থরথর করে কাঁপছে। সে একটু ইতস্তত করে প্রফেসরকে জিজ্ঞেস করল, আপনি কি বাচ্চাটাকে ইঞ্জেকশন দেবেন? প্রফেসর বাচ্চাটাকে দেখতে দেখতে উত্তর দিলেন, না, ওর শরীর থেকে একটু রক্ত নেব। সন্দীপ অবাক হয়ে বলল, ওইটুকু প্রাণীর শরীর থেকে রক্ত নেবেন? প্রফেসর শান্ত গলায় উত্তর দিলেন, ওতে ওর কোনো ক্ষতি হবে না। কথাগুলো বলার পর প্রফেসর তার হাতের সিরিঞ্জটা আলোর দিকে ধরে কি যেন দেখলেন। সিরিঞ্জের পেটটা গোল বাটির মতো। তার অর্ধেক কি একটা হলুদ রঙের তরলে ভর্তি। প্রফেসর খাঁচার কাছে এগিয়ে গিয়ে তার সামনে বসলেন। বাচ্চাটার কাঁপুনি আরো বেড়ে গেল। প্রফেসর বাঁ হাতে খাঁচার দরজাটা খুলে বাচ্চাটার ঘাড় ধরে টেনে বের করে আনলেন। তারপর ডান হাত দিয়ে তার পিঠের কাছে সূঁচটা বিধিয়ে রক্ত টেনে নিলেন। বাচ্চাটাকে তারপর আবার খাঁচার ভেতরে পুরে তার দরজা বন্ধ করে উঠে দাঁড়ালেন। এত ক্ষিপ্রতার সঙ্গে প্রফেসর কাজটা করলেন, তাতে তার 1 মিনিটের বেশি সময় লাগলো না। রক্তটা সিরিঞ্জের তরলের সঙ্গে মিশে একটা অদ্ভুত নীল রং হয়ে গেল। প্রফেসর এবার সন্দীপের দিকে তাকিয়ে বললেন, এবার আমি যাই। সারা রাত ল্যাবরেটরিতে জেগে আমাকে কাজ করতে হবে। প্রফেসর পা বাড়ালেন দরজার দিকে। সন্দীপের আবার চোখ পড়ল প্রফেসরের শরীরের পেছনের সেই জায়গায়। সে দেখতে পেল প্রফেসরের নতুন পোশাক রক্তে ভিজে উঠতে শুরু করেছে। তা দেখে সন্দীপ বলল, আপনি কি আহত স্যার? আপনার পোশাকে রক্ত কেন? তার কথা শুনে প্রফেসর যেন একটু চমকে উঠে ফিরে তাকালেন। তারপর বললেন, ও ও কিছু না, জঙ্গলে পড়ে গিয়ে সামান্য একটু আহত হয়েছি আমি। ও ঠিক হয়ে যাবে। এই বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। প্রফেসর চলে যাওয়ার পর সামান্য কিছু খাবার আর জল খেয়ে শুয়ে পড়েছিল সন্দীপ। মাঝরাতে সেদিনও কিসের শব্দে যেন ঘুম ভেঙে গেল তার। কোথায় যেন একটা শব্দ হচ্ছে। শব্দটা শুনেই বিছানার উপরে উঠে বসল সন্দীপ। সেই কুমিরটা আবার ফিরে আসেনি তো? কান খাড়া করে সন্দীপ বোঝার চেষ্টা করল শব্দটা কোন দিক থেকে আসছে। হঠাৎ সে লক্ষ্য করল অন্ধকার ঘরের কাঠের মেঝের ওপর কোথা থেকে যেন হালকা আলো এসে পড়ে একটা বৃত্ত রচনা করেছে। কোথা থেকে আসছে আলোটা? কয়েক মুহূর্ত পর সে বুঝতে পারল আলোর রেখাটা আসছে তার ঘর আর ভাড়ার ঘরের মাঝে যে কাঠের দেওয়াল আছে তারই একটা ছিদ্র দিয়ে। তার মানে ওপাশের ঘরে বাতি জ্বলছে। এরপর সে বুঝতে পারল শব্দটাও আসছে ওই ঘর থেকেই। এত রাতে ও ঘরে কি করছেন প্রফেসর? কৌতূহল নিয়ে সন্দীপ চৌকি ছেড়ে নেমে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো দেওয়ালের কাছে। তারপর সন্তর্পণে চোখ রাখলো সেই ছিদ্রে। সন্দীপের চোখের সামনে ফুটে উঠল পাশের ঘরের বৃত্তকার একটা ছবি। সে দেখতে পেল ও ঘরের সেই টেবিলের উপরে একটা মোম জ্বলছে। প্রফেসর টেবিলের সামনে দাঁড়িয়ে একটা খুব সরু লম্বা ছুরি মোমের শিখায় গরম করছেন। ওই ছুরি দিয়ে তিনি কি করবেন? সন্দীপ দেখতে লাগলো দৃশ্যটা। কিছুক্ষণ পর ছুরিটা গরম হয়ে গেলে প্রফেসর পেছন ফিরে দাঁড়ালেন। সন্দীপের স্পষ্ট চোখে পড়ল প্রফেসরের থাইয়ের পেছনের অংশে একটা গোল ক্ষতচিহ্ন। এরপর প্রফেসর একটা অদ্ভুত কাণ্ড করলেন, যা দেখে দেওয়ালের এপাশে দাঁড়িয়ে শিউরে উঠল সন্দীপ। প্রফেসর ছুরির গরম ফলাটা বিধিয়ে দিলেন তার ক্ষতস্থানের মধ্যে। তারপর চার দিতে শুরু করলেন।
সঙ্গে সঙ্গে ক্ষতস্থান থেকে পা বেয়ে বইতে শুরু করলো রক্তের স্রোত। যন্ত্রণায় বেঁকে যেতে লাগলো প্রফেসরের মুখ। সন্দীপ আর দৃশ্যটা সহ্য করতে পারছিল না। সে ভাবল চোখটা সরিয়ে নেবে। ঠিক সেই সময় ক্ষতস্থান থেকে কি একটা ছোট্ট জিনিস যেন ছিটকে বেরিয়ে ঠক করে কাঠের মেঝেয় পড়ল। মেঝেটা সন্দীপ দেখতে পাচ্ছে না, তাই প্রথমে সে বুঝতে পারল না জিনিসটা কি। প্রফেসর ছুরিটা ক্ষতস্থান থেকে বের করে ঝুঁকে পড়ে মাটি থেকে কুড়িয়ে নিলেন সেই ছোট্ট জিনিসটা। সেটা ভালো করে দেখার জন্য আলোর কাছে আনলেন। সন্দীপ স্পষ্ট দেখতে পেল প্রফেসর 2 আঙুলের মধ্যে ধরা আছে রিভলভারের ছোট্ট একটা বুলেট। সেটা নেড়ে চেড়ে দেখার পর প্রফেসর ফুঁ দিয়ে মোমটা নিভিয়ে দিলেন। সন্দীপের চোখের সামনে মুছে গেল সবকিছু। তাহলে তিনি পড়ে গিয়ে আহত হননি, গুলিতে আহত হয়েছেন। সন্দীপকে মিথ্যে বলেছেন তিনি। কিন্তু কে গুলি করল তাকে? বনরক্ষীরা? না, তার কোনো শত্রু। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ল সন্দীপ। শেষ রাতের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখল সন্দীপ। এক গহীন খাঁড়ি দিয়ে সে একলা নৌকো বেয়ে চলেছে। অন্ধকার নেমে আসছে চারপাশে। এক সময় সে হাজির হলো সেই জায়গায়। সে দেখতে পেল বাজ পড়া সেই শিমুল গাছের নিচে প্রফেসর দাঁড়িয়ে আছেন। প্রফেসর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি একা কোথায় যাচ্ছ সন্দীপ? সে উত্তর দিল, ফিরে যাচ্ছি। প্রফেসর হেঁকে বললেন, আমার কাজ শেষ না হতেই চলে যাচ্ছ তুমি? কিন্তু তোমার নৌকো তো ফুটো হয়ে গিয়েছে, তুমি যাবে কি করে? এখানে আমার নৌকো রাখা আছে, তুমি নিয়ে যাও। তার কথা শুনে সন্দীপ দেখতে পেল সত্যিই তার নৌকো ফুটো হয়ে গিয়েছে। সে তাড়াতাড়ি নদীর চরে নৌকো ভিড়িয়ে দিল। ঠিক সেই সময় ঝুপ করে অন্ধকার নেমে এলো। কয়েক মুহূর্ত চারপাশে কিচ্ছু দেখতে পেল না সে। তারপর আকাশে চাঁদ উঠল। সন্দীপ দেখল খাঁড়ির চরে প্রফেসরের নৌকোটা রাখা আছে, কিন্তু প্রফেসর কোথাও নেই। সে চারপাশে তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো বাঘের ডাক। আর অপেক্ষা না করে সে চেপে বসলো প্রফেসরের নৌকোয়। চলতে শুরু করলো নৌকো। খাঁড়ি বেয়ে বড় গাঙে গিয়ে পড়ল। তারপর চাঁদের আলোয় উল্কার গতিতে ছুটতে শুরু করলো নৌকোটা। সে কিছুতেই আর গতি কমাতে পারছে না নৌকোটার। কোথায় চলেছে সে? ভয় পেয়ে গেল। হঠাৎ সে আবার দেখতে পেল প্রফেসরকে। নদীর চরে দাঁড়িয়ে তিনি হাসছেন। সন্দীপ তাকে নৌকো থেকে চেঁচিয়ে বলল, প্রফেসর, আপনার নৌকো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? প্রফেসরও চেঁচিয়ে জবাব দিলেন, ও তোমাকে নিয়ে যাচ্ছে মোহনার দিকে, ওখানেই ওর বাসা। তার কথা শুনে সন্দীপ চমকে উঠে তাকালো নৌকোটার দিকে। আরে, নৌকো কোথায়? সন্দীপ চেপে বসে আছে বিরাট এক বড় কুমিরের পিঠে। আতঙ্কে সে চিৎকার করে বলে উঠল, প্রফেসর, প্রফেসর আমাকে বাঁচান, এ যে একটা বড় কুমির। তার কথা শুনে হা হা করে হেসে উঠল প্রফেসর। আর ঠিক সেই মুহূর্তে কুমিরটা সন্দীপকে পিঠে নিয়ে ডুব দিল জলে। স্বপ্নে এই পর্যন্ত দেখে আতঙ্কে ঘুম ভেঙে গেল সন্দীপের। বিছানায় উঠে বসল। একেবারে ঘেমে গিয়েছে। সে বুঝতে পারল সকাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে এলো সন্দীপ। কিন্তু বাইরে আলো এত কম কেন? হাতের ঘড়িতে দেখল 7:30 বাজে। তাহলে কয়েক মুহূর্ত পর সন্দীপ বুঝতে পারল আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। ঠান্ডা বাতাসও লাগছে তার গায়ে। সে কোথাও প্রফেসরকে দেখতে পেল না, তাই ঘুরে গিয়ে দাঁড়ালো খাঁড়ির দিকের বারান্দায়। এবার সে দেখতে পেল প্রফেসরকে। খাঁড়ির কাছে এক জায়গায় মাটির দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছেন তিনি। তার এক হাতে ঝুলছে ছোট্ট একটা প্রাণী। মনে হয় সেটা মারা গিয়েছে। তার মাথাটা মাটির দিকে ঝুলছে। কয়েক মুহূর্ত পর তিনি একবার তাকালেন বারান্দার দিকে। সন্দীপকে দেখতে পেয়ে হাত নেড়ে কাছে ডাকলেন।
তারপর আবার তাকালেন মাটির দিকে। বারান্দা থেকে পাটাতন বেয়ে নিচে নামলো সন্দীপ। তারপর ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো প্রফেসরের কাছে। তার সারা শরীর জলে ভেজা, তার হাতে ঝুলছে সদ্য মৃত ছোট্ট হরিণের বাচ্চা। ফোঁটা ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে তার শরীর থেকে। সন্দীপ তার কাছে গিয়ে দাঁড়াবার পর প্রফেসর মুখ না তুলে আঙুল দিয়ে সামনের মাটির ওপর দেখালেন। সেদিকে তাকিয়ে সন্দীপ বলল, এই তো বাঘের পায়ের ছাপ। সেদিকেই চোখ রেখে তিনি চিন্তিতভাবে বললেন, বাঘ নয়, বাঘিনী, যার বাচ্চা রয়েছে তোমার ঘরে। কাল আমাকেও আড়াল থেকে অনুসরণ করে চলে এসেছে এখানে। কাল সারা রাত ও ঘুরে বেড়িয়েছে বাড়ির চারপাশে। মনে হয় ও বুঝতে পেরেছে বাচ্চাটা এখানেই আছে। এরপর একটু হেসে তিনি বললেন, একে আহত বাঘিনী তার ওপর বাচ্চাকে খুঁজছে। এই মুহূর্তে ওর চেয়ে ভয়ঙ্কর প্রাণী গোটা সুন্দরবনে নেই। এই বলে প্রফেসর মুখ তুলে তাকালেন সন্দীপের দিকে। সন্দীপ দেখতে পেল তার মুখ আর চিবুকে কাঁচা রক্ত লেগে রয়েছে। তা দেখে সন্দীপ বলল, এ কি, আপনার মুখে রক্ত কেন? তার কথা শোনার সঙ্গে সঙ্গেই প্রফেসর তার জামার হাতা দিয়ে ঘষে রক্তটা মুছে ফেলে বললেন, ও এই হরিণের বাচ্চাটার রক্ত কোনোভাবে মুখে লেগে গিয়েছে, আর কি। তোমার ঘরে যে বাচ্চাটা আছে সে তো নরম মাংস ছাড়া কিছু খেতে পারবে না, তাই এই বাচ্চাটাকে মারতে হলো। সন্দীপ তার কথা শুনে আশ্বস্ত হয়ে বলল, ও, তো কিভাবে মারলেন বাচ্চাটাকে? প্রফেসর তার কথার কোনো উত্তর দিলেন না। আর তখনই বাজের প্রচণ্ড গর্জনের সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল। বৃষ্টি থেকে মাথা বাঁচাতে দুজনেই দৌড়লেন বারান্দায় ওঠার জন্য। বারান্দায় ওঠার পর সন্দীপ নিজের ঘরে ফিরে এলো, আর প্রফেসর চলে গেলেন তার নিজের ঘরের দিকে। আধ ঘন্টা পরে প্রফেসর এসে ধাক্কা দিলেন সন্দীপের ঘরের দরজায়। দরজা খোলার পর প্রফেসর ঘরে এসে ঢুকলেন। তার এক হাতে পাতায় মোড়া কি একটা জিনিস, আর অন্য হাতে কয়েক টুকরো কাঁচা মাংস। পাতায় জড়ানো জিনিসটা তিনি সন্দীপের হাতে দিয়ে বললেন, এর মধ্যে কিছু খেজুর আছে, তোমার জন্য আনলাম। তারপর তিনি মাংসের টুকরোটা নিয়ে এগিয়ে গেলেন খাঁচাটার দিকে। সন্দীপ দেখল প্রফেসরকে দেখেই বাচ্চাটা আবার কাঁপতে শুরু করেছে। খাঁচার সামনে বসতে বসতে প্রফেসর সন্দীপকে বললেন, তুমি এর বৈজ্ঞানিক নাম জানো? সন্দীপ বিজ্ঞানের ছাত্র না হলেও এটা সে জানে। বলল, হ্যাঁ জানি, প্যান্থেরা টাইগ্রিস। প্রফেসর বললেন, বাহ। খাঁচার দরজাটা খুলে মাংসের টুকরোটা তার ভেতরে ঢুকিয়ে দরজা আবার বন্ধ করে উঠে দাঁড়ালেন। তারপর সন্দীপের দিকে ফিরে বললেন, এবার আমি আমার ল্যাবরেটরিতে গিয়ে ঢুকবো। রাতে আমি তোমার ঘরে আসব। তোমাকে আমি আমার গবেষণার ব্যাপারে কিছু কথা বলবো, যা আমি ছাড়া অন্য কোনো ব্যক্তি জানে না। তারপর তোমাকে নিয়ে আজ থেকে আমার শেষ কাজ শুরু করব। সন্দীপ প্রফেসরের কথা শুনে বলল, আচ্ছা। এরপর প্রফেসর খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, আজ পূর্ণিমার জোয়ার। তারপর যা বৃষ্টি শুরু হয়েছে তাতে জোয়ারের জল শেষে সবকিছু ভাসিয়ে নিয়ে না যায়। প্রফেসরের কথা শুনে সন্দীপের হঠাৎ মনে পড়ে গেল সেই কুমিরটার কথা। কারণ প্রফেসরের মুখ থেকেই সন্দীপ শুনেছে যে জোয়ারের জলের সঙ্গে কুমির ভেসে আসে দ্বীপে, আর তখন নাকি তারা বাঘকেও জলে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। তাই সে প্রফেসরের কথা শুনে বলল, জোয়ারের জলের সঙ্গে সেই কুমিরটাও যদি চলে আসে তাহলে কি হবে? সন্দীপের প্রশ্ন শুনে তার চোখের দিকে তাকালেন প্রফেসর। তারপর শান্ত গলায় বললেন, তোমার কোনো ভয় নেই। সে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করত তাহলে অনেক আগেই করতে পারত। এই অদ্ভুত কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন প্রফেসর। তিনি ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে জানলা খুলে দাঁড়ালো সন্দীপ। খাঁড়িটা বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে। সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। প্রচণ্ড বাতাসে জলের ছাট
বারান্দার টোপকে তার মুখে এসে লাগছে। জানলা বন্ধ করে চৌকিতে এসে শুয়ে পড়ল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে কান ফাটানো মেঘের গর্জন। ক্রমেই যেন বেড়ে চলেছে বৃষ্টি। মনে হচ্ছে বৃষ্টি যেন এই জল, জঙ্গল, বিশ্ব চরাচর সব কিছুকে ধুয়ে মুছে ভাসিয়ে নিয়ে যাবে। চৌকিতে শুয়ে সন্দীপ ভাবতে লাগলো, ঘর ছেড়ে যাওয়ার আগে প্রফেসর যে কথাটা বলে গেলেন সেই নিয়ে। কুমিরটা যে ইচ্ছে করেই সন্দীপের ক্ষতি করেনি তা তিনি জানলেন কি করে? কুমিরটা যেভাবে বারান্দায় ঘুরে বেরিয়েছে, এমনকি প্রফেসরের ল্যাবরেটরিতে ঢুকেছে তা চিন্তা করে আর প্রফেসরের কথা শুনে সন্দীপের মনে হতে লাগলো ওই কুমিরটার সঙ্গে প্রফেসরের কোনো সম্পর্ক আছে। তাহলে কি কুমিরটা প্রফেসরের পোষা? নইলে বাঘের সম্পর্কে প্রফেসর সন্দীপকে সাবধান করলেও কুমিরের ব্যাপারে সাবধান করেননি কেন? ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এরপর সন্দীপের মনে প্রশ্ন উকি মারল প্রফেসরের গবেষণা নিয়ে। সে বিষয়ে এ কদিনের মধ্যে একবারও মুখ খুলেননি তিনি। বিশেষত এ ব্যাপারেই যখন তিনি সন্দীপকে এখানে ডেকে এনেছেন, তাহলে কি সন্দীপের কাছ থেকে কিছু গোপন করতে চাইছেন তিনি? সন্দীপের মনে পড়ে গেল প্রফেসরের নোটবুকে লেখাগুলোর কথা। কি তাৎপর্য ওই লেখাগুলোর? মুনি আর ইঁদুরের গল্পের উল্লেখ করলেন কেন প্রফেসর? বহু প্রচলিত ওই গল্পটা সকলের মতো সন্দীপও পড়েছে। তার বিষয়বস্তুর সংক্ষেপ হলো, এক মুনি ছোট্ট একটা ইঁদুরকে রূপান্তরিত করেছিলেন বাঘে, তারপর আবার তাকে রূপান্তরিত করেছিলেন ইঁদুরে। প্রফেসর কেন নোটবুকের পাতায় ওই মুনিকে বিজ্ঞানী বলে মন্তব্য করেছেন? এই গল্পের সঙ্গে প্রফেসরের গবেষণার কি সম্পর্ক আছে? তাহলে কি ধরে নিতে হবে ওই মুনির মতো প্রফেসরও পারেন? আর ভাবতে পারল না সন্দীপ। তার মাথার ভেতরটা কেমন গুলিয়ে যাচ্ছে, কান মাথা সব গরম হয়ে উঠতে লাগলো তার। বিছানা থেকে উঠে জল নিয়ে মাথায় জলের ছিটে দিল, তারপর আবার চৌকিতে শুয়ে ঘুমোবার চেষ্টা করতে লাগলো। কিন্তু ঘুম এলো না তার। আবার সেই প্রশ্নগুলো তার মাথায় ভিড় করতে লাগলো। একসময় সন্দীপ বুঝতে পারল প্রশ্নগুলো আর কিছুতেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় তার পক্ষে। তখন সে প্রশ্নগুলোর উত্তর ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করতে লাগলো। সে এখানে আসার পর যেসব ঘটনা দেখেছে বা শুনেছে সেগুলো পরপর সাজিয়ে নিয়ে সন্দীপ তার বিশ্লেষণ করতে শুরু করল। বাইরে তখন সকাল গড়িয়ে দুপুর হতে শুরু করেছে, কিন্তু বৃষ্টির কোনো বিরাম নেই। ঘণ্টা তিনেক ভাববার পর একসময় সন্দীপের মাথার জট আস্তে আস্তে খুলে গেল। শেষ পর্যন্ত সন্দীপ যে সিদ্ধান্তে পৌঁছল তা অবিশ্বাস্য। বিছানার উপর উঠে বসল সন্দীপ। তারপর শুরু হলো এক নতুন চিন্তা। যদি কোনো নতুন বিপদ তার সামনে আসে তাহলে সে কিভাবে মোকাবিলা করবে? সন্দীপ বুঝতে পারল এখন তার একমাত্র কর্তব্য হলো মাথা ঠান্ডা রাখা। সেই চেষ্টাই করতে লাগলো সে। সন্ধে নাগাদ শেষে বৃষ্টি থামল। অন্ধকার ঘরে একইভাবে বসে আছে সন্দীপ। সারাদিন কিছুই খায়নি, তার খিদেও অনুভব হচ্ছে না। বাইরে বৃষ্টি থেমে যাওয়ার পর শুরু হলো একটা গুমোট ভাব। অন্ধকার ঘরের কোণায় খাঁচার মধ্যে মাঝে মাঝে শুধু বাঘের বাচ্চাটার নড়াচড়া শব্দ শোনা যাচ্ছে। অন্ধকারের মধ্যে সেদিকে তাকিয়ে সন্দীপের মনে হলো তাদের দুজনের অবস্থাই এখন একই রকম। পার্থক্য একটাই, সন্দীপের খাঁচাটা আকারে বড়। এক সময় ঘরের ভেতরে গুমোট ভাবটা এত বেড়ে গেল যে আর বসে থাকতে পারল না সন্দীপ। চৌকি ছেড়ে উঠে গিয়ে সে জানলাটা খুলে পাল্লাটা একটু ফাঁক করল। সঙ্গে সঙ্গে এক ঝলক ভেজা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো। সে তাকালো বাইরের দিকে। আকাশে মেঘ কেটে গিয়েছে। প্রফেসর বলেছিলেন আজ পূর্ণিমা। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার আলোয় বাইরেটা স্পষ্ট দেখা যাচ্ছে। খাঁড়ি আর বাড়ির মাঝখানের জমিতে জল থই থই করছে। জোয়ারের জল খাঁড়ি ছাপিয়ে জমিতে ঢুকেছে, তার সঙ্গে মিশেছে
বৃষ্টির জল। চাঁদের আলোয় সেই জল চিকচিক করছে। খাঁড়ির দিকের জমিটা বাড়ির অন্য দিকের জালে ঘেরা জমিটার তুলনায় অনেক নিচু। খাঁড়ির ওপারে দাঁড়িয়ে আছে বৃষ্টি ভেজা অন্ধকার জঙ্গল। জানলার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সন্দীপ। সারাদিন বন্ধ ঘরের মধ্যে ছিল সে। ঠান্ডা বাতাসটা যেন তার মন প্রাণ জুড়িয়ে দিল। দুশ্চিন্তাগুলোও যেন অনেকখানি মুছে গেল তার মন থেকে। এবার খিদে পেতে শুরু করলো তার। ঘরের ভেতরে আরও কয়েকটা ফল আছে। সন্দীপ ভাবল সেগুলো খেয়ে ফেলা যাক। এই ভেবে সন্দীপ যখন জানলা বন্ধ করতে যাচ্ছে, ঠিক তখনই সে চাঁদের আলোয় দেখতে পেল খাঁড়ির দিক থেকে জলে ভাসতে ভাসতে কি যেন একটা বাড়িটার দিকে এগিয়ে আসছে। সেই কুমিরটা নয় তো? বুকটা ধক করে উঠল সন্দীপের। হ্যাঁ, তার মনে হচ্ছে সেই কুমিরটাই। সন্দীপ সঙ্গে সঙ্গে জানলার পাল্লাটা প্রায় বন্ধ করে দিয়ে খুব সামান্য ফাঁক করে রাখল। তারপর সেই ফাঁক দিয়ে তাকিয়ে রইল সেদিকে। এক সময় প্রাণীরা এসে হাজির হলো বাড়িটার কাছে। তারপর সন্দীপের চোখের আড়ালে বারান্দার নিচে কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হলো প্রাণীটা। সম্ভবত কাঠের পাটাতন বেয়ে সে বারান্দার দিকে উঠতে শুরু করেছে। হ্যাঁ, তার অনুমানই ঠিক। ভেজা কাঠের পাটাতনে তার শরীরের চাপে শব্দ হচ্ছে। কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর তাকে দেখতে পেল না সন্দীপ। সন্দীপের হৃদস্পন্দন যেন থেমে গেল। একটা অবিশ্বাস্য ব্যাপার এতক্ষণ ধরে ভাবলেও এতটা কল্পনা করেনি। সন্দীপের চোখের সামনে পাটাতন বেয়ে বুকে হেঁটে বারান্দায় উঠে এলেন প্রফেসর। তার শরীরে কোনো আচ্ছাদন নেই, জল ঝরছে গা দিয়ে। উঠে আসার পর মুহূর্তের জন্য থামলেন তিনি। তারপর সাপের মতো সামনের দু হাতে ভর দিয়ে বুক উঁচু করে ঘাড় বাঁকিয়ে একবার চাঁদের দিকে তাকালেন, ঠিক যেন লক্ষ কোটি বছর আগের কোনো আদিম প্রাণী। তারপর বুকে হেঁটে তাড়াতাড়ি অদৃশ্য হয়ে গেলেন নিজের ঘরের দিকে। প্রফেসর অদৃশ্য হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এক জায়গায় পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সন্দীপ। তারপর জানলাটা কোনো রকমে বন্ধ করে চৌকিতে এসে বসল। তার কাছে কয়েকটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল। কেন তার হাত বরফের মতো ঠান্ডা? কেন তার শরীরে আষ্টে গন্ধ? কেন বাড়িতে ওঠার জন্য সিঁড়ির পরিবর্তে ঢালু পাটাতনের ব্যবস্থা? পরিষ্কার হয়ে গেল। কিভাবে প্রফেসর গুলিবিদ্ধ হলেন তাও বুঝতে পারল সন্দীপ। তার হাত পা ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো। গলা শুকিয়ে গেল। এভাবে বসে থাকলে সে আর বাঁচবে না। চৌকি ছেড়ে উঠে সন্দীপ একটা মোমবাতি জ্বালালো। তারপর একটু জল খেয়ে যখন সে চৌকিতে বসতে যাচ্ছে, ঠিক সেই সময় দরজায় টোকা মারার মতো শব্দ শুনতে পেল। প্রফেসর এসে গিয়েছেন। মনটা শক্ত করে দরজা খোলার জন্য এগিয়ে গেল সন্দীপ। দরজা খুলে ঘরের ভেতরে কয়েক পা পিছিয়ে এসে দাঁড়ালো সন্দীপ। প্রফেসর তার গায়ের সেই আঁশটে গন্ধটা সঙ্গে নিয়ে পা রাখলেন ঘরের ভেতর। তার চুল থেকে জল ঝরছে এখনো। পরনে সেই খাকি পোশাক। তার এক হাতে তরল ভর্তি সেই ইঞ্জেকশন সিরিঞ্জ, আর অন্য হাতে ঝুলছে একটা লোহার খাঁচা। একটা তারখেল তার ভেতর। ঘরে ঢুকে প্রফেসর একবার সন্দীপের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? সন্দীপ নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে উত্তর দিল, না। প্রফেসর টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, একটু আগে পর্যন্ত আমাকে গবেষণাগারেই কাটাতে হলো, তাই তোমার ঘরে আসতে পারিনি। তার কথাটা যে মিথ্যে তা জানে সন্দীপ। সে কোনো উত্তর দিল না।
প্রফেসর খাঁচাটা টেবিলের উপর রাখলেন, সিরিঞ্জটাও সাবধানে খাঁচার পাশে নামিয়ে রাখলেন। চেয়ারটা সেখানে টেনে নিয়ে বসলেন প্রফেসর। সন্দীপ এক জায়গায় দাঁড়িয়ে আছে। প্রফেসর সন্দীপকে বললেন, তুমি দাঁড়িয়ে কেন, বসো। সন্দীপ ধীরে ধীরে চৌকির এক কোনায় গিয়ে বসল। এরপর প্রফেসর কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন সন্দীপের দিকে। সন্দীপও তাকাবার চেষ্টা করল তার চোখের দিকে, কিন্তু তার চোখে চোখ পড়তেই কি একটা অস্বস্তিতে আবার অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। প্রফেসর এবার সন্দীপকে বললেন, তোমাকে ঠিক কেন এখানে ডেকে এনেছি তা এখন বলবো তোমাকে। তার আগে তোমাকে আমি একটা ম্যাজিক দেখাবো। তুমি খাঁচার ভেতর রাখা তার খেলটার দিকে তাকাও। সন্দীপ তাকালো সেদিকে। খাঁচার ভেতর থেকে প্রাণীটা ঘাড় উঁচিয়ে ঘরের চারপাশ দেখছে আর মাঝে মাঝে তার জিভটা বাইরে বের করছে। সন্দীপ সেদিকে তাকাবার পর প্রফেসর ম্যাজিশিয়ানের ঢঙে বললেন, খাঁচার ভেতর কি দেখছো? একটা নিরীহ তারখেল তো? সন্দীপ মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ। প্রফেসর একটু হেসে বললেন, এবার দেখো কি হয়। এই বলে প্রফেসর তার জামার পকেট থেকে তরল ভর্তি একটা টেস্ট টিউব বের করে তার ছিপিটা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে ভেতরের তরল থেকে বিশ্রী একটা গন্ধ ছড়িয়ে পড়ল গোটা ঘরে। এরপর তিনি বাঁ হাত দিয়ে খাঁচার দরজা খুলে তার খেলটাকে শক্ত হাতে চেপে ধরে বাইরে বের করে ডান হাত দিয়ে টেস্ট টিউবের মুখটা চেপে ধরলেন তার নাকের কাছে। গ্যাসের তীব্র গন্ধে ছটফট করে উঠল প্রাণীটা, কিন্তু প্রফেসরের হাত থেকে সে মুক্ত হতে পারল না। প্রাণীটাকে কিছুক্ষণ এভাবে ধরে রাখার পর প্রফেসর তাকে আবার ভেতরে ঢুকিয়ে খাঁচার দরজা বন্ধ করে দিলেন। তারপর তিনি সন্দীপকে বললেন, এবার ভালো করে তাকিয়ে থাকো ওর দিকে। সন্দীপ চুপচাপ চেয়ে রইল প্রাণীটার দিকে। খাঁচার ভেতর ছেড়ে দেওয়ার পর কয়েক মুহূর্ত যেন নেতিয়ে রইল প্রাণীটা। তারপর হঠাৎ যেন তার দেহটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। সন্দীপের চোখের সামনে ঘটতে লাগলো এক বিস্ময়কর ব্যাপার। তার খেলে শরীরের গঠন কেমন যেন পাল্টে যেতে লাগলো। তার হলুদ রং কালো হয়ে গেল। পিঠের ওপর থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত জেগে উঠল খাঁজ। চোয়ালে জেগে উঠল সারি সারি দাঁত। উত্তেজনায় সন্দীপ চৌকি থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই কোনো এক জাদু মন্ত্রে সন্দীপের চোখের সামনে তার খেলটা রূপান্তরিত হলো ফুট চারেক লম্বা কুমিরে। খাঁচায় আর তার জায়গা ধরছে না। খাঁচার ভেতর থেকে সে একবার হিংস্র দৃষ্টিতে তাকালো সন্দীপের দিকে। তারপর মুক্তি পাওয়ার জন্য দাঁত দিয়ে খাঁচার জাল কাটবার চেষ্টা করতে লাগলো। তার দাঁতের ঘষ্টানিতে একটা বিশ্রী খড়খড় শব্দ হতে শুরু করলো। সন্দীপ এবার তাকালো প্রফেসরের মুখের দিকে। তার মুখে ফুটে উঠল আত্মবিশ্বাসের হাসি। প্রফেসর সন্দীপকে বললেন, খাঁচার প্রাণীটাকে চিনতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না তোমার? ও সুন্দরবনের বিখ্যাত মোহনার কুমির, ক্রোকোডাইলাস পেরোসাস। সন্দীপ এতটা আশ্চর্য হয়ে গেল যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সে চৌকির ওপর আবার বসে পড়ল। প্রফেসর খাঁচাটা টেবিল থেকে সরিয়ে নিয়ে গিয়ে ঘরের এক কোনায় রেখে আবার টেবিলের সামনে চেয়ারে এসে বসলেন। সন্দীপের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন, এতক্ষণ তুমি যা দেখলে তা ম্যাজিক নয়, বিজ্ঞানের খেলা। আমার সারা জীবনের সাধনার ফল। হাজার হাজার বছর আগে প্রাচীন মুনি ঋষিরা আয়ত্ত করতে পেরেছিলেন এই বিজ্ঞান, যে কারণে তারা এক প্রাণীকে অন্য প্রাণীতে পরিণত করতে পারতেন। তারপর কোনো কারণে মানুষ ভুলে যায় বিজ্ঞানের সেই কৌশল। তারই নতুন কৌশল রপ্ত করতে পেরেছি আমি। তবে তুমি যা দেখলে তা একটি ছোট উদাহরণ মাত্র।
এর চেয়ে অনেক বড় ঘটনা ঘটাতে পারি আমি। প্রফেসরের কথা শুনে হঠাৎ সন্দীপের মুখ থেকে বেরিয়ে এলো, এ এ তো অসম্ভব, এ কাজ কিভাবে করলেন আপনি? তার কথা শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে প্রফেসর আবার বলতে শুরু করলেন, যদিও তুমি বিজ্ঞানের ছাত্র নও, তবু প্রশ্নটা যখন করলে তখন তোমাকে সরলভাবে ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তুমি জানো যে আমি একজন জীববিজ্ঞানী। আমার দীর্ঘদিনের কাজের বিষয় বায়োটেকনোলজি, আরও নির্দিষ্টভাবে বলতে হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তুমি এটুকু নিশ্চয়ই জানো যে কোনো জীবের শরীরই খুব ছোট এক আণুবীক্ষণিক একক দিয়ে তৈরি, যার নাম কোষ। তার মধ্যে আছে এর চেয়ে আরও ছোট ছোট এক বস্তু, যার নাম হচ্ছে জিন। আলাদিনের আশ্চর্য প্রদীপের সেই দানব জিনের চেয়েও অনেক ক্ষমতাধর এই জিন। কোনো প্রাণীর স্বভাব, আকার থেকে শুরু করে তার চরিত্রের গঠন পর্যন্ত ঠিক করে এই জিন নামের আশ্চর্য বস্তু। দীর্ঘদিন ধরে জিন প্রতিস্থাপনের মাধ্যমে এক প্রাণীর গুণাবলী অন্য প্রাণীর মধ্যে আরোপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জীববিজ্ঞানীরা। উদ্ভিদ বিজ্ঞানীরা এ কাজে বেশ কিছুটা সাফল্য পেলেও প্রাণীবিজ্ঞানীরা এ কাজে এখনো পর্যন্ত বড় রকমের সাফল্যের মুখ দেখেননি। আমি এ কাজে শুধু সাফল্য পেয়েছি তাই নয়, আরও একটা ভয়ঙ্কর অসাধ্য সাধন করেছি। এক জটিল পরীক্ষার মাধ্যমে প্রতিস্থাপিত জিনকে প্রকট করে তুলতে সক্ষম হয়েছি। যদিও এই ব্যাপারটা তুমি ঠিক বুঝবে না। এর ফলে বিশেষ বিশেষ সময়ে যে প্রাণীর শরীরে জিন প্রতিস্থাপিত হয় তার নিজস্ব অস্তিত্ব মুছে গিয়ে সে পরিণত হবে জিনের আসল মালিকে। তবে এর জন্য শুধু জিন প্রতিস্থাপন করলেই হয় না, প্রতিস্থাপিত জিনের আসল মালিকের শরীরের বেশ কিছু উপাদানও প্রতিস্থাপিত করতে হবে বা প্রবেশ করাতে হবে যার শরীরে জিন প্রতিস্থাপিত করা হয়েছে তার শরীরে। ওই প্রতিস্থাপিত জিনকে জাগিয়ে তোলার চাবিকাঠি কি? এক্ষেত্রে আমি এক উপায় বের করেছি। যদি স্বাভাবিক নিয়মে বা কৃত্রিমভাবে গ্রহিতা প্রাণীর স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে তোলা যায়, তাহলে জেগে উঠবে ওই জিন। ঠিক যেমন তারকেলটাকে আমি কৃত্রিমভাবে উত্তেজিত করে তাকে কুমিরে পরিণত করলাম। ওর শরীরে কুমিরের জিন ও কিছু শরীরী উপাদান প্রতিস্থাপিত করা আছে। অবশ্য স্বাভাবিক কোনো কারণে, অর্থাৎ ভয় পেলে বা রেগে গেলেও প্রাণীটারই পরিবর্তন হতে পারে। আর মানুষের ক্ষেত্রে এই ব্যাপারটা তার ইচ্ছে শক্তির ওপর নির্ভর করবে। এই পর্যন্ত বলে চুপ করে গেলেন প্রফেসর। সন্দীপ এবার বুঝতে পারল কেন প্রফেসরের ল্যাবরেটরিতে কুমিরের বাচ্চাটা পরের দিন তার খেলে পরিণত হয়েছিল। আসলে সেটা তার খেলই ছিল। প্রথম দিন সন্দীপ গবেষণাগারে ঢোকার পর তাকে দেখে ভয় পেয়ে বা অন্য কোনো কারণে উত্তেজিত হয়ে সে পরিণত হয়েছিল কুমিরে। প্রফেসর আবার বলতে শুরু করলেন, এবার শোনো, তোমাকে আমি ডেকে এনেছি কেন? তোমার ওপর শেষ পরীক্ষা চালাতে চাই। সন্দীপ চমকে উঠল। মানে? প্রফেসর কিছুক্ষণ তাকিয়ে রইল সন্দীপের দিকে, তারপর বললেন, মানে হলো তোমাকে আমি এক অমিত শক্তিধর প্রাণীতে রূপান্তরিত করতে চাই। ওই যে খাঁচার মধ্যে বাঘের বাচ্চাটা বসে আছে, ওর জিন অর্থাৎ প্যান্থেরা টাইগ্রিসের জিন আমি প্রতিস্থাপিত করতে চাই তোমার শরীরে। কথাটা শুনেই সন্দীপ চৌকি ছেড়ে লাফিয়ে উঠে বলল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন প্রফেসর? কি বলছেন আপনি? প্রফেসর এবার টেবিল থেকে সিরিঞ্জটা তুলে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, তুমি ভয় পেও না সন্দীপ, তোমাকে আমি পৃথিবী বিখ্যাত করে দেব একদিন। শুধু একটু কষ্ট সহ্য করতে হবে তোমাকে, খুব সামান্য কষ্ট। ও কষ্ট আমিও সহ্য করেছি। সন্দীপ চিৎকার করে বলে উঠল, আমি বিখ্যাত হতে চাই না, এ কাজ আমি আপনাকে কিছুতেই করতে দেব না। আমি এখনই চলে যাব এখান থেকে। প্রফেসর তার কথা শুনে ঠান্ডা গলায় বলল, আমি কিন্তু কাজটা এখনই শুরু করতে চাই। এরপর তিনি একটু হেসে বললেন,
ইচ্ছে হলে অবশ্য তুমি এখন চলে যেতেই পারো, কিন্তু কোথায় যাবে তুমি? জঙ্গলে গেলে বাঘের পেটে, আর জলে নামলে এ কথাটা আর শেষ করলেন না প্রফেসর। তারপর বললেন, তার চেয়ে বরং আমার কথা মেনে নাও, আমাকে এখন কাজ করতে দাও, বাধা দিলে গুলি চালাতে বাধ্য হব। সন্দীপ আতঙ্কিত হয়ে দেখল প্রফেসরের বাঁ হাতে কোন ফাঁকে যেন উঠে এসেছে রিভলভার। তার মুখ সন্দীপের দিকে তাক করা। এক পা করে সন্দীপের দিকে এগিয়ে আসতে লাগলেন প্রফেসর। তার বাঁ হাতে রিভলভার আর ডান হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ। ঠোঁটের কোণায় একটা কুটিল হাসি। সন্দীপ পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল প্রফেসরের দিকে। সন্দীপ বুঝতে পারছে না কিভাবে সে প্রতিরোধ করবে প্রফেসরকে। আর মাত্র হাতখানেকের ব্যবধান। প্রফেসরের হাতে ইঞ্জেকশনের সূঁচটা একবার ঝিলিক দিয়ে উঠল মোমের আলোয়। ঠিক সেই সময় যেন প্রচন্ড শব্দে বাজ পড়ল ঘরের মধ্যে। প্রফেসর আর সন্দীপ দুজনেই চমকে উঠে দেখল দরজার পাল্লাটা ফাঁক হয়ে গিয়েছে, আর সেখান দিয়ে উঁকি মারছে একটা প্রকাণ্ড বাঘের মাথা। না, সে বাঘ নয়, সেই আহত বাঘিনী। সে এসেছে তার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যেতে। তার উপস্থিতি মনে হয় বাচ্চাটাও টের পেয়েছিল। খাঁচার ভেতর থেকে একটা অস্পষ্ট শব্দ করে ডেকে উঠল সে। সেই শব্দ লক্ষ্য করে ঘরের ভেতর তাকালো বাঘিনী। তার চোখ দুটো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। বাঘিনী পা বাড়ালো ঘরের ভেতর। প্রফেসর দু এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গিয়েছিলেন তাকে দেখে। সম্বিত ফিরে পেয়ে বাঘিনীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিলেন তিনি। গুলিটা বাঘিনীর গায়ে লাগলো কিনা বুঝতে পারল না সন্দীপ। একটা বিকট গর্জন করে সেই মুহূর্তে প্রফেসরের উপর ঝাঁপিয়ে পড়ল সে। একটা তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে গেল ঘরের সবকিছু। টেবিলটা উল্টে মোমবাতিটা নিভে গিয়ে সারা ঘর অন্ধকার হয়ে গেল। কিসের যেন আঘাতে সন্দীপও ছিটকে পড়ল ঘরের কোণে। প্রফেসর আর বাঘিনী ঝটাপটি করতে করতে দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে দুজনে দলা পাকিয়ে বারান্দার কাঠের রেলিং ভেঙে নিচে গড়িয়ে পড়ল। নিচ থেকে ভেসে আসতে লাগলো এক প্রবল ঝটাপটি আর ক্রুদ্ধ বাঘিনীর গর্জন। বাঘিনীরা যদি আবার ঘরের ভেতর ছুটে আসে, দরজার একটা পাল্লা তো ভেঙেই পড়েছে, বাইরে পালাতে হবে। এই ভেবে সন্দীপ দ্রুত মেঝে থেকে উঠে ঘরের বাইরে পালাতে গেল। দরজার বাইরে পা রাখতেই সন্দীপের চোখ পড়ল বারান্দার মেঝেতে পড়ে আছে প্রফেসরের রিভলভারটা। সঙ্গে সঙ্গে সন্দীপ সেটা কুড়িয়ে নিল। সেটা হাতে নিয়ে একটু সাহস সঞ্চয় হলো তার মনে। কিন্তু সে এখন কোন দিকে পালাবে? হঠাৎ তার চোখ পড়ল বারান্দার নিচের দিকের জমিটায়, যেখানে বাঘে মানুষে লড়াই চলছে। সঙ্গে সঙ্গে তার পা যেন কেউ আটকে দিল মেঝের সঙ্গে। প্রফেসর কোথায়? চাঁদের আলোয় সন্দীপ স্পষ্ট দেখতে পেল বাঘিনীর সঙ্গে লড়াই করছে বিরাট বড় এক মোহনার কুমির। কুমিরের লেজের ঝাপট আর বাঘিনীর গর্জনে খান খান হয়ে যাচ্ছে অরণ্যের নিস্তব্ধতা। দুজনেই দুজনার গায়ে দাঁত বসাবার চেষ্টা করছে। শেষ লড়াইতে অবতীর্ণ হয়েছে জলের রাজা আর বনের রানী। আধ ঘন্টা ধরে চলতে থাকলো তাদের লড়াই। লড়তে লড়তে ক্রমশই তারা এগিয়ে যেতে শুরু করলো খাঁড়ির দিকে। বারান্দায় স্থবির হয়ে সন্দীপ তাকিয়ে রইল সেদিকে। জোয়ারের জল ক্রমশ বাড়ছে। খাঁড়ি ছাপিয়ে জমি পেরিয়ে
বাড়ির তলা দিয়ে জল এগিয়ে আসছে লড়াইয়ের ময়দানের দিকে। একসময় তারা দুজনেই গিয়ে পড়ল সেই জলের মধ্যে। প্রচন্ড লড়াইয়ে জল ছিটকে উঠতে লাগলো আকাশের দিকে। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে উঠল বাঘিনী। মোহনার কুমিরের বিরাট চোয়ালের মধ্যে আটকে পড়েছে বাঘিনীর গলা। সেই চোয়াল থেকে বাঘিনী আর মুক্ত করতে পারল না নিজেকে। ছটফট করতে করতে নিথর হয়ে গেল বাঘিনীটা। কুমিরটা বেশ কিছুক্ষণ কামড়ে ধরে রইল তাকে, মনে হয় নিশ্চিত হতে চাইল তার মৃত্যু সম্পর্কে। তারপর প্রচন্ড এক ঝটকায় অত বড় বাঘিনীর শরীরটা শূন্যে তুলে ছুঁড়ে ফেলল খাঁড়ির দিকের জলে। চাঁদের আলোয় অনেকটা জল ছিটকে উঠল আকাশের দিকে। খাঁড়ির জল বাঘিনীর শরীর ভাসিয়ে নিয়ে গেল সন্দীপের চোখের আড়ালে। বিশাল কুমিরটা এরপর ঘাড় উঁচিয়ে তাকালো বারান্দার দিকে। তারপর কিছুটা জলে ভেসে কিছুটা বুকে হেঁটে দ্রুত এসে হাজির হলো বারান্দায় ওঠার তক্তার সামনে। চাঁদের আলোয় সন্দীপ স্পষ্ট দেখতে পেল কুমিরটার পিঠের উপর লেগে আছে প্রফেসরের খাকি রঙের জামার একটা টুকরো। তক্তা বেয়ে কুমিরটা ওপরে ওঠার জন্য আরো কিছুটা এগিয়ে এলো। ওকে ওপরে উঠতে দেওয়া যাবে না। মনের সব শক্তি সঞ্চয় করে সন্দীপ ছুটে গিয়ে দাঁড়ালো তক্তাটা বারান্দার যে জায়গাটা থেকে নিচে নেমেছে সেখানে। সন্দীপ চিৎকার করে বলে উঠল, প্রফেসর, প্রফেসর, ওপরে ওঠার চেষ্টা করবেন না, আমি কিন্তু গুলি চালিয়ে দেব। থমকে গেল কুমিরটা। তারপর সন্দীপকে ভয় দেখানোর জন্যই মনে হয় তার দিকে তাকিয়ে প্রকাণ্ড একটা হাঁ করল। চাঁদের আলোয় সন্দীপ দেখতে পেল তার বিশাল মুখের মধ্যে চোয়ালে সাজানো সারি সারি ভয়ঙ্কর দাঁত। নিশ্চিত মৃত্যুর হাতছানি। আতঙ্কে শিউরে উঠল সন্দীপ। নিজের অজান্তেই তার হাতের রিভলভার থেকে প্রচন্ড শব্দে ছিটকে বেরিয়ে গেল একটা গুলি। সেই গুলি কুমিরটার গায়ে লাগলো না ঠিকই, কিন্তু সে একটু পিছু হটে দাঁড়ালো। সন্দীপ দাঁড়িয়ে রইল বারান্দার ওপর আর কুমিরটা পাটাতনের নিচে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে যেন ধৈর্যের পরীক্ষায় নেমেছে। কেটে যেতে লাগলো সময়। খাঁড়ির জল একসময় গ্রাস করে নিল সামনের জমিটা। জলে ঢেকে গেল প্রাণীটার শরীর। শুধু জেগে রইল তার পিঠের খাঁজ কাটা অংশ আর এক জোড়া ড্যাব ড্যাবে চোখ। সারা রাত সেই চোখের দিকে তাকিয়ে সন্দীপ হাতের রিভলভারটা তাক করে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। বিশ্ব চরাচরে সব কিছু সন্দীপের চোখের সামনে থেকে মুছে গেল, ওই দুটো ভাসমান চোখ ছাড়া। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। শেষ রাতের দিকে নেমে গেল বানের জল। আবার ফুটে উঠতে লাগলো তার শরীরের স্পষ্ট অবয়ব। এক সময় পূবের আকাশ যেন লাল হতে শুরু করলো। ঠিক এই সময় ওপরে ওঠার জন্য শেষ চেষ্টা করলো কুমিরটা। সে এগিয়ে এলো তক্তার দিকে। সঙ্গে সঙ্গে গুলি চালালো সন্দীপ। সচেতনভাবেই সে চালালো, কিন্তু তার অপটু হাতের জন্য গুলি এবারও লাগলো না। এবার মনে হলো সত্যি ভয় পেয়ে গেছে কুমিরটা। অনেকটা পিছু হটে তারপর মাটির ওপর আস্তে আস্তে লেজের ঝাপটা মারতে লাগলো। এক সময় আলো ফুটতে শুরু করলো। কুমিরটা শেষবারের মতো বিরাট হাঁ করলো। তারপর সরসর করে এগিয়ে গেল খাঁড়ির দিকে। সন্দীপও খাঁড়ির দিকের বারান্দায় তাকালো। খাঁড়ির পাড়টা কুয়াশা মাখানো। কুমিরটা দ্রুত সেদিকে এগিয়ে মুহূর্তের জন্য ঘাড় ফেরালো বাড়িটার দিকে। তারপর অদৃশ্য হলো খাঁড়ির পারে কুয়াশার মধ্যে। কুমিরটার জলে ঝাঁপ দেওয়ার অস্পষ্ট শব্দ কানে এলো সন্দীপের। তার কিছুক্ষণের মধ্যেই সে শুনতে পেল দিনের প্রথম পাখির ডাক। সকাল 7টা নাগাদ বন দপ্তরের লোক যখন বাড়িটার সামনে হাজির হলো, তখনও বারান্দায় একইভাবে দাঁড়িয়ে সন্দীপ। আসলে তারা ঘটনাচক্রে কাল রাতে এসে নোঙর ফেলেছিল কাছেরই এক বড় খাঁড়িতে। চোরা শিকারীদের ধরার জন্য মাঝে মাঝে তারা এরকম গভীর জঙ্গলের মধ্যে লঞ্চ নোঙর করে। মাঝরাতে তারা শুনছে বাঘের গর্জন আর গুলির শব্দ, তাই ভোর হতেই তারা বেরিয়ে পড়েছিল শব্দের উৎসের খোঁজে। তারপর পৌঁছেছিল বাড়ির সামনে।
সন্দীপকে দেখে অবাক হয়ে গিয়েছিল তারা। সন্দীপ তাদের খুলে বলল কিভাবে সে এখানে এসে হাজির হয়েছে। বলল বাঘিনী আর কুমিরের লড়াইয়ের ঘটনা। শুধু বলল না, তার আসল অভিজ্ঞতার কথা, কারণ সে কথা কেউ বিশ্বাস করত না। বন দপ্তরের যে অফিসার দলের দায়িত্বে ছিলেন, তিনি কিভাবে যেন চিনতেন প্রফেসরকে। প্রফেসর যে সুন্দরবনেরই কোনো অঞ্চলে থাকেন একথাও তিনি জানতেন। কাজেই সন্দীপের পক্ষে কথাগুলো তাদের বিশ্বাস করানো সহজ হলো। বাড়ির সামনে জমির কাদামাটিতে কুমির আর বাঘিনীর পায়ের ছাপ আর তাদের লড়াইয়ের চিহ্ন। খাঁড়ির পারে পড়ে থাকা বাঘিনীর ক্ষতবিক্ষত মৃতদেহ সন্দীপের বক্তব্যের সাক্ষ্য দিল। প্রফেসর কোথায়? তারা জিজ্ঞেস করতে সন্দীপ বলল, প্রফেসরকে কুমিরে টেনে নিয়ে গিয়েছে। বন দপ্তরের লঞ্চ এখন সন্দীপকে নিয়ে চোরাগাজী খাল বেয়ে এগিয়ে চলেছিল সজনেখালির দিকে। সূর্য মাথার ওপর। লঞ্চের রেলিং ধরে দাঁড়িয়ে সন্দীপ তাকিয়েছিল জলের দিকে। আরও দুজন লোক একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্প করছিল। তাদের কথাবার্তা টুকরো টুকরো কানে আসছিল সন্দীপের। হঠাৎ তাদের একজন আরেকজনকে বলল, চোরাগাজী খালের চরে যে বিরাট কুমিরটা রোদ পোহায়, সেটাকে কদিন ধরে দেখছি না কেন? অন্যজন তার কথা শুনে উত্তর দিল, কে জানি, মোহনার দিকে চলে গিয়েছে হয়তো। সন্দীপের মনে পড়ে গেল প্রফেসরের সেই কথা, কাল আমি চোরাগাজী খালে তোমাকে দেখেছি। কথাটা মনে পড়তেই সে যেখানে দাঁড়িয়েছিল তার নিচে জলের মধ্যে একটা শব্দ হলো। সন্দীপের চোখের সামনে ভেসে উঠল একটা লম্বা কালো মাথা, আর তাতে বসানো একজোড়া ড্যাব ড্যাবে চোখ। অপলক দৃষ্টিতে সে তাকিয়ে আছে সন্দীপের দিকে। সন্দীপ চিৎকার করে বলে উঠল, ওই যে, ওই যে! তার কথা শুনে কাছে থাকা লোক দুটি চমকে উঠে সন্দীপের পাশে এসে দাঁড়ালো। ততক্ষণে সে ডুব দিয়েছে জলের গভীরে। তাদের একজন সন্দীপকে প্রশ্ন করল, কি? সন্দীপ একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, একটা কুমির। তার কথা শুনে লোকটি একটু নিরাশ হয়ে বলল, ও হ্যাঁ, আমি ভাবলাম আপনি নদীর চরে জঙ্গলে বাঘ দেখলেন বুঝি। কুমির তো আমরা হামেশাই দেখি সুন্দরবনের খাঁড়িতে। শুনছিলেন মানুষ কুমির দ্বিতীয় এবং শেষ পর্ব, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। আশা করি আপনাদের এই দুটি পর্বের গল্প ভালো লেগেছে। ভালো লাগলে আমার এই ছোট্ট প্রয়াসটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।